সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের স্মরণ শিখা নির্মাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ডক্টর ইউনূসের। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টা দেখতে রিপাবলিকান নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। এবং রেমিট্যান্স সার্টিফিকেট দিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, প্রবাসীদের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভে, বলছেন অর্থনীতিবিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সশস্ত্র বাহিনী দিবস আজ। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধান। সকালে ঢাকা সেনানিবাসের শিখা নির্মাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। সকাল ৮টার দিকে প্রথমে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা সেনানিবাসে তিন বাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আন্দোলনে রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য। 7 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বেগম জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ 26 নেতাও অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করলে একথা জানান তিনি। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গুরুত্বপূর্ণ সংস্কার করে সরকার নির্বাচন আয়োজন করবে বলেও জানান তিনি। বাংলাদেশের সব সরকারের আমলেই মানবাধিকার অক্ষুণ্ণ থাকা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র। বুধবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, ব্যক্তি যিনিই হন তার মানবাধিকার রক্ষা করতে হবে। Our position with respect to human rights in Bangladesh is the same under this government as it was under the previous government, is that we want to see the human rights of the Bangladeshi people upheld, full stop. নেই আগের সেই প্রভাব, নেতারাও দিন দিন হারাচ্ছেন প্রাসঙ্গিকতা। এটি এখন দেশের বাম রাজনীতির চিত্র। তবুও জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন স্বপ্ন দেখছেন লাল ঝান্ডাধারীরা। তাদের আশা, নতুন বাস্তবতা হাওয়া দেবে বাম ধারার রাজনীতিতে। একজন তাত্ত্বিক মনে করেন, সফল হওয়ার মতো কর্মসূচি কখনো জনগণের সামনে হাজির করতে পারেননি বামপন্থীরা।
বামপন্থী বলে যারা পরিচিত তাদের একটা বড় অংশের তাদের যে মতাদর্শিক, তাদের যে অধঃপতন, তাদের স্খলন, তাদের রাজনৈতিক নানা ধরনের সুবিধাবাদ কাজ করেছে। একটা ছিল তার সাংগঠনিক দুর্বলতা, আর একটা ছিল চিন্তার দুর্বলতা। বামপন্থী রাজনৈতিক দলগুলোর অনেকে মনে করতেন যে ওই পুঁজিপতি শ্রেণীর দলের সঙ্গে মিলেমিশেই তারা তাদের রাজনৈতিক শক্তিটা বাড়াবেন। সেটা ব্যর্থ হয়েছে। সেটা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে হোক অথবা বিএনপির সঙ্গে সম্পর্ক রেখে হোক, সাধারণ মানুষের সামনে, তরুণ প্রজন্মের সামনে বোধগম্যভাবে বা আমরা কি চাই এটা আসলে দৃশ্যমান করতে পারেনি। অনেকগুলো বড় বড় পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আসছে। এটাকে শেষ পর্যন্ত ধারণ করতে পারেন এদেশের বিপ্লবী বামপন্থীরা। ধরুন না, এই যে শ্রীলঙ্কার দেশনায়কে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, কেউ এটা মনেই করেনি। বাংলাদেশের পরিস্থিতি হুবহু এরকম না হলেও কিন্তু এর সাথে কিন্তু অনেকগুলো সাযুজ্য আছে। দ্রব্যমূল্য কমানোর জন্য বিকল্প কি, আমাদের নির্বাচনের জন্য বিকল্প পথ কি, আর পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন করে আমরা কোন ধরনের সমাজ করতে চাই, সে ব্যাপারে সুনির্দিষ্ট কথাই আমাদের এই সময়কালের প্রধান কথা। রাস্তাটায় থেকে জনগণের অধিকার নিয়ে লড়াই করা এবং জনগণের শক্তিকেই দলীয় শক্তিতে রূপান্তরিত করা, এটা যদি করতে পারি বাংলাদেশে বামপন্থী রাজনীতির ভবিষ্যৎ আছে। তবে বিশ্লেষকরা মনে করেন বামদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন মৌলিক কিছু পরিবর্তন। বামপন্থী ধারার কোনো দল, কোনো গ্রুপ, কোনো নেতা এমন কোনো বক্তব্য প্রচার করেননি যেটাতে মানুষ, নাগরিকেরা এই দেশের আগ্রহ বোধ করতে পারে। যদি নিজেদের সংকল্প প্রকাশ করে আমরা এইগুলো বাস্তবায়ন করতে চাই এবং এইগুলো জনগণের উন্নতির জন্য এবং মানুষ বিশ্বাস করতে পারে এরকমভাবে দিতে হবে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলার সাজা স্থগিতের আপিল শুনানির জন্য ঢাকার জজ আদালতে সাংবাদিক শফিক রেহমান, সেখানে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাব তার কাছে। সিয়াম, ঢাকার মহানগর দায়রা জজ আদালতে কিছুক্ষণ আগেই প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এসেছেন। তার আইনজীবীদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার বিরুদ্ধে যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টার মামলার যে অভিযোগ রয়েছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তার যে সাজার ঘোষণা রয়েছিল, সেই সাজা স্থগিতের জন্যই আজকে আপিলের জন্য তিনি এসেছেন বলে জানিয়েছেন শফিক রেহমানের আইনজীবীরা। আমরা যতটুকু জানি যে পল্টন থানার একটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছিল যে এই শফিক রেহমান এবং আরও 4 জনের বিরুদ্ধে, যে তারা 2011 সালে সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টার পরিকল্পনা করেন। তো সেই প্রেক্ষিতে পরবর্তীতে তাদের 7 বছরের সাজা হয়, কিন্তু যখন হাসিনা সরকারের পতন হয় তখন শফিক রেহমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 1 বছরের জন্য সাজা স্থগিত করেছিল। কিন্তু তার আইনি প্রক্রিয়ার জন্য আজ তারা আদালতে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে এই আপিল শুনানি শুরু হবে। আপাতত শফিক রেহমান এজলাস কক্ষে অবস্থান করছেন এবং এই সাজা মওকুফের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিলেন যে শফিক রেহমান যদি নিজে আত্মসমর্পণ করেন তবেই তার 1 বছরের জন্য সাজা স্থগিত করা হবে এবং সেই শর্ত মোতাবেক তিনি পরবর্তীতে দীর্ঘদিন প্রবাস জীবনের পরে তিনি দেশে ফেরেন এবং তিনি পরের দিন সিএমএম আদালতে এসে তিনি আত্মসমর্পণ করেন। তো আজকে শফিক রেহমান তিনি এজলাস কক্ষে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই আপিল শুনানি শুরু হবে। আমরা যতটুকু জানি যে মামলার যে এজাহারে বলা হয়েছিল যে 2011 সালে যে তারা এই হত্যা চেষ্টার পরিকল্পনা করে এবং পরবর্তীতে 2018 সালে তার বিরুদ্ধে 7 বছরের যে সাজার রায় দেওয়া হয়। তো আপাতত মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মহানগর দায়রা জজ কোর্ট থেকে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। যশোরে ভূমিহীন পরিচয়ে একজনই বাগিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের 6টি ঘর। 3টি ঘরে লাগিয়েছেন এসি, মেঝেতে করেছেন টাইলস। 2 স্ত্রী সন্তানদের বিলাসী জীবনযাপন নিয়ে সমালোচনা হলেও তাদের দাবি প্রকৃত ভূমিহীন হিসেবেই ঘর পেয়েছেন তারা। আর জেলা প্রশাসক বলছে বরাদ্দে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মেধার তথ্যে বিস্তারিত। যশোরের মনিরামপুরের হরিহরনগর ইউনিয়নের মধুপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের 22টি ঘর। সাদা রঙের ঘরগুলোর মধ্যে ব্যতিক্রম উত্তর প্রান্তের 6টি ঘর। 2 বছর আগে গোলাপি রঙের ঘরগুলোর বারান্দা ঘেরা হয়েছে গ্রিল দিয়ে, মেঝে মোড়ানো হয়েছে টাইলসে। 3টি ঘরে লাগানো হয়েছে 1.5 টনের 3টি এসি। ঘরে রয়েছে মূল্যবান আসবাবপত্র, এমনকি উঠানটিও করা হয়েছে পাকা।
দুই স্ত্রী, সন্তান ও শ্যালিকা সহ 12 সদস্য নিয়ে 6 ঘরে বসবাস করছেন স্থানীয় প্রভাবশালী আলতাফ হোসেন। অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব ঘর বাগিয়েছেন তিনি, এরপর নিজেদের মতো করে সাজিয়েছেন। কথিত ভূমিহীন এ পরিবারের বিলাসী জীবনযাপন নিয়ে এলাকায় সমালোচনা চললেও তাদের দাবি প্রকৃত ভূমিহীন হিসেবেই তারা ঘর পেয়েছেন। স্বচ্ছতা ফেরায় শখ পূরণ করেছেন মাত্র। নাইব টিওনো হাত থেকে এসিল্যান্ড এটাই থেকে এই জমি বন্টন করে দিয়েছে। আমাদের কষ্ট করে পরিশ্রম করে কিছু তো করার একটা শখ আছে না, আশা থাকে, কিন্তু সেটা করার জন্য করার মানে এটা না যে আমাদের কিছু করবো বলে তার জন্য আমরা এই ঘরটা পাবো না। এখন মানুষের পরিবর্তনশীল, আজকে ভালো খারাপ জায়গায় আছি, কালকে ভালো জায়গায় হবে, এটা তো স্বাভাবিক। এটা নামে নামে ঘরে তুলে দিয়েছে। এইটা যে কিভাবে হয়েছে, যে একজনের 6টা একজনের 4টে, এটা আমি বলতে পারবো না। একটা পরিবারের মানুষ 6টা ঘর নিয়ে থাকছে, এসি লাগায় থাকছে, আমরা একটা ঘর পাচ্ছি না। স্থানীয় ইউপি সদস্যের দাবি, ঘর বরাদ্দের সময় সরকারি কর্মকর্তারা কারো কথা শোনেননি। আর জেলা প্রশাসক বলছেন, বরাদ্দে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখে সত্যতা পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। যদি কোনো এখানে কোনো ব্যতিক্রম হয়ে থাকে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা প্রচলিত যে আইন আছে, ব্যবস্থা আছে, আমি সেখানে সেইভাবে ব্যবস্থা গ্রহণ করব। 2021 সালে বরাদ্দ দেয়া 2 শতক জমির উপর নির্মিত আশ্রয়নের প্রতিটি ঘরে 2টি বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা রয়েছে। প্রতিটি ঘর নির্মাণে সরকারের খরচ হয় 2,84,000 টাকা। সময় সংবাদ, যশোর। বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হসপিটাল অরবিস হসপিটাল 11তম বারের মতো বাংলাদেশে এসেছে। 2 সপ্তাহব্যাপী চক্ষু প্রশিক্ষণ শুরু করেছে চট্টগ্রামে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাব তার কাছে। লিপি, আমরা কিন্তু এই মুহূর্তে আছি অরবিসের ভেতরে এবং দেখতে পাচ্ছেন যে বিশাল কর্মযোগ্য যে উড়ন্ত যে চক্ষু হাসপাতাল অরবিস, এবং এই মুহূর্তে কিন্তু যারা বাংলাদেশের চিকিৎসক আছেন চোখের বিষয়ে তারা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রশিক্ষণ কিন্তু হাতে কলমে, এবং যেটা আসলে বলছিলাম যে অরবিস তা কিন্তু 11 বারের মতো বাংলাদেশে এসেছে এবং 6 বার ঢাকায় তারা যে প্রশিক্ষণ সেটা দিয়েছিল। সর্বপ্রথম 1985 সালে কিন্তু তারা বাংলাদেশে আসে এবং সর্বশেষ 2017 সালে তারা বাংলাদেশে এসেছিল। আর 2024 সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে কিন্তু তারা চট্টগ্রামে এসেছে এবং চট্টগ্রামের কিন্তু প্রায় 2 শতাধিক চক্ষু চিকিৎসককে কিন্তু তারা যে সেই ট্রেনিংটা দিচ্ছে। এটা মূলত আসলে কিন্তু চোখের চিকিৎসা দেওয়া হচ্ছে না, এখানে মূলত আমাদের দেশে যারা চক্ষু চিকিৎসক আছেন তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে। এবং যেহেতু আন্তর্জাতিক মানের বিভিন্ন যন্ত্রপাতি এবং প্রায় 20 জন সারা বিশ্বের যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা আছেন, সে কারণে কিন্তু তারা হাতে কলমে যে শিক্ষা পাচ্ছেন এবং তারা এই যে প্রশিক্ষণ পাচ্ছেন সেই প্রশিক্ষণটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষের চিকিৎসার ব্যবহার হবে সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। এবং যে বিশাল কর্মযোগ্যর কথা বলছিলাম, যেহেতু যুক্তরাষ্ট্র ভিত্তিক এই যে অরবিস একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং তারা কিন্তু 17 নভেম্বর এই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে প্রশিক্ষণের কাজ শুরু করেছে এবং সেটা কিন্তু চলবে 28 নভেম্বর। এবং শুধুমাত্র যে আসলে চোখের ডাক্তারদের প্রশিক্ষণ দিচ্ছে সেটা না, এর সাথে সংশ্লিষ্ট যে অন্যান্য পেশাজীবীরা আছেন তাদেরকেও কিন্তু তারা শিক্ষা দিচ্ছেন এবং কর্মশালায় কিন্তু নানা বিষয়ে যেমন তারা আলোচনা করছেন এবং অত্যাধুনিক যেসব যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতিগুলো কিন্তু তারা ব্যবহার করছেন এবং এইসব যন্ত্রপাতি ব্যবহার করে চোখের যে বিভিন্ন ধরনের রোগগুলো আছে সেগুলো কিভাবে চিকিৎসা করা যায় সেটা কিন্তু একেবারে এখানকার যারা বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন তারা কিন্তু আমাদের দেশে যারা চিকিৎসকরা আছেন তাদেরকে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত অরবিস থেকে সর্বশেষ। সহকর্মী ফেরদৌস লিপি চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন। সাবজুই সাতক্ষীরার 3 ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও আফরিদা খন্দকার প্রান্তিকে জেলা শিল্পকলা একাডেমিতে দেয়া হচ্ছে গণসংবর্ধনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ, যাচ্ছি তার কাছে। সুন্দরবনের গোলঘেঁষা সাতক্ষীরায় বেড়ে ওঠা বাংলার 3 বাঘিনী সাপ জয় করে ফিরে এসেছেন নিজ ঘরে। সেখানে কিন্তু তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে। বাংলাদেশ জাতীয় দলের যে 3 জন খেলোয়াড় রয়েছেন সাতক্ষীরার, তাদের যে সংবর্ধনা অনুষ্ঠান
সেটি এই মুহূর্তে আসলে চলছে। জেলা যে শিল্পকলা একাডেমি রয়েছে সেখানে সকালে উৎসব মুখর পরিবেশের মধ্যে থেকে তাদের বরণ করে নেয় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা সহ স্থানীয় যারা ক্রীড়াপ্রেমী রয়েছেন তারা। একই সাথে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তিনজন খেলোয়াড় রয়েছেন তারা এখানে সাবিনা খাতুন জাতীয় দলের ক্যাপ্টেন, মাসুরা পারভিন এবং আফিদা খন্দকার প্রান্তি বসে রয়েছেন স্টেজে। একই সাথে সাতক্ষীরার যে অতিথিরা রয়েছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু আসলে বলছেন এবং আলোচনা চলছে। আসলে তারা স্মরণ করছেন সেই দিনগুলোর কথা, যে সময় বাংলাদেশে টিভির পর্দায় আসলে দূর থেকে দর্শকরা দেখেছেন সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত পুরো দেশের মানুষ অপেক্ষা করেছেন কখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসবে। তারপরেই কিন্তু সে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনা এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় সংবর্ধনা শেষে সাতক্ষীরায় ফিরে আসা এই তিন খেলোয়াড়ের, এবং তারা কিন্তু অনবদ্য ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের জয়ে, সেই জয় ফিরে পাওয়াতে, এবং সেখানে কিন্তু আসলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের শিরোপা জয়। এর ফলে কিন্তু এক ধরনের আনন্দে ভাসছিলেন পুরো সাতক্ষীরা জেলার মানুষ, দেশের মানুষ তো বটেই। সাতক্ষীরা কিন্তু আসলে এই আনন্দটা অনেক বেশি, কারণ যেহেতু তিনজন খেলোয়াড় এখানে রয়েছেন এবং তাদের এখানে যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু সেই দিনগুলো বলছেন এবং তাদের যে দীর্ঘ সংগ্রামের কথা উঠে আসছে তাদের কথাতে। এই মানুষগুলো কিন্তু আসলে এখন অনুপ্রেরণা সাতক্ষীরাবাসীর জন্য। এখানে যারা রয়েছেন তারা সেই অনুপ্রেরণা নিতেই কিন্তু আমরা দেখেছি অনেক মানুষ এখানে এসেছেন, বিশেষ করে তরুণরা, যুবকরা, অনেক মেয়েরা এসেছেন। তারা তাদের সাথে কথা বলতে চাইছেন, তাদের গল্পগুলো শুনতে চাইছেন। কিছুক্ষণ পরে এই যে খেলোয়াড়রা রয়েছেন তারাও তাদের যে গল্প সেই গল্প তুলে ধরবেন, তাদের সংগ্রাম। আসলে প্রত্যেকজন খেলোয়াড়ই কিন্তু একটি সংগ্রাম গাথা রয়েছে, সেই সংগ্রামগুলো শুনতে তারা এখানে এসেছেন এবং তারা বলছেন এই যে দিন, সেই দিনটির জন্য তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার কাঙ্ক্ষিত সময় আসলে পেরিয়ে এসেছে। এবং আমরা দেখেছি ফুল সহ বিভিন্ন ধরনের শুভেচ্ছা বার্তা নিয়ে সাধারণ মানুষের ঢল নেমেছিল এই অডিটোরিয়ামে, এবং এর ফলে কিন্তু আসলে এখানে এক ধরনের অনুপ্রেরণার বার্তা দিবেন যে খেলোয়াড় তারা রয়েছেন। তো সাতক্ষীরায় সাবজয়ী তিন ফুটবলের আগমন উপলক্ষে যে সংবর্ধনা আমার কাছে এই ছিল সর্বশেষ। সাতক্ষীরা থেকে তানজিম আহমেদ। প্রবাসী আয় করমুক্ত হলেও বাড়ি নির্মাণ বা যে খাতে ব্যয় বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হয় টাকার উৎস, তখনই প্রয়োজন পড়ে রেমিটেন্স সার্টিফিকেটের। আর এই সনদ দিতেই দেশের বিভিন্ন ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ প্রবাসী ও তাদের স্বজনদের। অথচ সংশ্লিষ্টরা বলছেন এই সনদ দিতে বাধ্য তারা। অর্থনীতিবিদদের শঙ্কা, প্রবাসীদের ভোগান্তি বাড়লে চাপে পড়তে পারে রিজার্ভ। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঈন সুমনের সহায়তায় সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের অর্থনীতি ও রিজার্ভের অন্যতম ভিত রেমিটেন্স। এই আয়ের বিপরীতে প্রবাসী বা তাদের পরিবারকে দেশে কোনো আয়কর দিতে হয় না। তবে বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে প্রবাসীদের পাঠানো অর্থ খরচ করতে গেলে দেখাতে হয় আয়ের উৎস। তখনই দরকার হয় রেমিটেন্স সনদ বা সার্টিফিকেটের। অভিযোগ আছে এই সনদ দিতে গড়িমসি করছে দেশের বিভিন্ন ব্যাংক। রেমিটেন্স সার্টিফিকেটের জন্য যাই তলব করে, তখন এরা বিভিন্ন রকমের বাহানা দেখায় যে আপনার টাকাটা তো সরাসরি আমাদের ব্যাংকে আসে নাই, এটা তো একটা ব্যাংক একটা বায়া হয়ে আসছে। যে ব্যাংকে আমি টাকাটা পাঠাইতেছি ওই ব্যাংকে যখন আমার রেমিটেন্স সার্টিফিকেট দরকার হচ্ছে তখন ব্যাংক আমাকে এটা দিচ্ছে না, ব্যাংক বলতেছে যে এখান থেকে নেওয়ার জন্য। 30-35 বছরের ওই ডকুমেন্টগুলো এরা চাইতেছে, তো ডকুমেন্ট তো সবগুলো আমার দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয় নাই। টাকা পাঠাইছে এখানে এক্সচেঞ্জ থেকে, কিন্তু ওরা বলতেছে না এই টাকা হুন্ডির থেকে আসছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন দেশের যে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবাসী আয়ের অর্থ জমা হবে সেই ব্যাংক সনদ দিতে বাধ্য। এক্ষেত্রে যে দেশ থেকে রেমিটেন্স পাঠানো হচ্ছে সেই দেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংক থেকে কোনো সনদের প্রয়োজন পড়ে না। যে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সটা পেল তাদের তো জানা থাকা উচিত যে এটা রেমিটেন্স টাকা এসছে, অন্য যে কোনো ব্যাংকের মাধ্যমে পাক না কেন, তাহলে তারা এখানে দিতে না চাওয়ার কোনো কারণ নেই। গড়িমসি করাটা একেবারে আমি বলবো ক্ল্যারিক্যাল অলসতা। এটার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের খুব কঠোরভাবে নির্দেশ দিতে হবে। ব্যাংকারদের জন্য এটা কোনো সমস্যা হওয়া উচিত না, শুধু মনোযোগের ব্যাপার। সেন্ট্রাল ব্যাংক থেকে একটা ছোট্ট নির্দেশনা দিয়ে দেওয়া হবে যে কোনো গ্রাহক কোনো ব্যাংকে গিয়ে এই রেমিটেন্স এই ধরনের কোনো স্টেটমেন্ট সংক্রান্ত ব্যাপারে ভুগতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন রেমিটেন্স সংক্রান্ত ইস্যুতে প্রবাসীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়ে সেই ব্যবস্থা বাংলাদেশ ব্যাংককেই নিশ্চিত করতে হবে। রেমিটেন্স যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যদি তাদেরকে দেওয়া হয় তার বাড়ি করা থেকে আরম্ভ করে কোনো একটা জায়গায় যখন দরকার হয় সেটি যাতে তারা দেখাতে পারে। বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি, প্রবাসী ও তাদের স্বজনদের প্রয়োজন মতো রেমিটেন্স
রেমিটেন্স সনদ দিতে গড়িমসি করার প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সার্টিফিকেট একান্তই যদি প্রয়োজন হয় তাহলে ব্যাংক সেক্ষেত্রে সার্টিফিকেট প্রদান করবে না, সেটাও হওয়া উচিত নয়। আমার মনে হয় ব্যাংক তার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করতে পারে। এটাতে তেমন কোনো প্রত্যয়নপত্র ইস্যু করাতে ব্যাংকের কোনো আইনি জটিলতা আছে বলে আমার মনে হয় না। কোনো ব্যাংক যদি রেমিটেন্স সার্টিফিকেট দিতে গড়িমসি করে তাহলে বাংলাদেশ ব্যাংকের হটলাইন নাম্বার 16236-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের স্মরণ, শিখা ও নির্মাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, রাষ্ট্র গঠনের সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ডক্টর ইউনূসের। ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টা দেখতে রিপাবলিকান নেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।